আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ডিজিটাল আইটি থেকে সাইদান বলছি। আমাদের ডাটা এন্ট্রির যে ক্লাসের অনেকে মিস করেছেন অনেক আইটেম। তো যারা মিস করছেন তাদের জন্য একটা ভিডিও করা হলো। আপনারা একটু এখান থেকে দেখে নেবেন। ডাটা এন্ট্রি বলতে আসলে আমরা কি বুঝি? এন্ট্রি যে কোনো ডাটা ইনপুট ফিল্ডে এন্ট্রি করাটা। এটাকে স্বাভাবিকভাবে যদি আমরা বলি ডাটা এন্ট্রি। তো ডাটা এন্ট্রি শুধুমাত্র টাইপিং কিন্তু ডাটা এন্ট্রি নয়। ডাটা এন্ট্রির ব্যাপারটা আরও অনেক বিস্তারিত। তো ডাটা এন্ট্রি আমি একটু আপনাদের বলি ডাটা এন্ট্রির কাজ কীরকম হতে পারে। ডাটা এন্ট্রি ফ্রিল্যান্সিংয়ের একটা পার্ট। এটা বোঝার আগে আমাদের বুঝতে হবে কোনটা ফ্রিল্যান্সিং, কোনটা আউটসোর্সিং। আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিংয়ের মধ্যে কিছু পার্থক্য আছে। আউটসোর্সিং বলতে আমি একটা এক্সাম্পল দিই আপনাদের। যদি আমার কোনো একটা লোগো তৈরি করা লাগে, তো এই লোগোটা যদি আমার কোম্পানির এই লোগোটা করার জন্য আমি যদি অন্য কাউকে হায়ার করি, আমি একজনকে হায়ার করলাম, তো আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে আউটসোর্সিং, মানে আমি অন্য কাউকে দিয়ে করা নিলাম। আর যে আমার এই লোগোটা তৈরি করে দিল সে হলো ফ্রিল্যান্সার। তো আমরা কিন্তু সবাই ফ্রিল্যান্সিং করব, আমরা কিন্তু আউটসোর্সিং করব না। হ্যাঁ, হতে পারে যদি কাজ আমার অনেক বেশি হয় তো আমি আমার কাজটা অন্য কাউকে দিয়ে করালাম, তাহলে কিন্তু আমি আউটসোর্সিংও করলাম। তো মেন ব্যাপারটা হলো আমি যদি কাজটা করি তাহলে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং, এবং আমি যদি কোনো কাজ করাই নেই তাহলে সেটা হলো আউটসোর্সিং। এটা নিয়ে আমাদের একটু কনফিউশন আছে, সেটা ক্লিয়ার করে দিলাম। তো খেয়াল করে দেখেন ডাটা এন্ট্রি যে কাজ করব, ডাটা এন্ট্রির কাজ কীরকম হতে পারে। ডাটা এন্ট্রির কাজের অনেক ধরন আছে, যেমন আপনাকে বায়ার একটা পিডিএফ ফাইল দিল, সেটা দেখে দেখে টাইপিং করলেন, বা আপনাকে একটা স্ক্যান করা ফাইল দিল, ইমেজ ফাইল, সেটা দেখে দেখে আমি টাইপ করলাম, এটাও ডাটা এন্ট্রির কাজ হতে পারে। ডাটা এন্ট্রির কাজ অনেক বিস্তারিত। তো শুধু ডাটা এন্ট্রির কাজ এরকম না, ডাটা এন্ট্রি শুধু মানে টাইপিং না, এর বাদে অনেক কিছু হতে পারে। যেমন ডাটা এন্ট্রির কাজের ভিতরে আপনি একটা কন্টেন্ট লিখলেন, কন্টেন্ট রাইটিং, এটাও ডাটা এন্ট্রির একটা কাজ। আপনাকে কেউ বললো একটা ওয়েবসাইটের ব্লগ লিখতে হবে, ব্লগ আর্টিকেল লিখলেন আপনি, এটা ডাটা এন্ট্রির কাজ। তো এইরকম ফাইবারের ভিতরে অন্তত 3টে ক্যাটাগরি আছে, এবং 3টে ক্যাটাগরির ভিতরে অন্তত 32+ সাব ক্যাটাগরি আছে যেগুলো শুধু ডাটা এন্ট্রির কাজ। এভাবে ফাইবার, ফ্রিল্যান্সার, এরকম বড় বড় মার্কেট প্লেসে কাজ আছে। তো আমি প্রথম দিকে আপনাকে ছোটোখাটো কিছু মার্কেট প্লেস দেখাবো, যেহেতু আমরা ফার্স্ট টাইম অনেক বড় মার্কেট প্লেসে যে বুঝতে পারবো না, এই জন্য আমাদের স্কিলটা আগে তৈরি করা জরুরি। একটা ডাটা এন্ট্রির এক্সপার্ট যে কাজগুলো পারে সেই কাজগুলো যদি আমি পারি তাহলে আমি সামনে যেতে পারবো। সেজন্য আমরা আগে কিছু স্কিল আমরা অ্যাটেন্ড করব, তারপরে আমরা সামনে যাব। তো আমাদের ডাটা এন্ট্রির যে কোর্সটা, সেখানে আপনি কী কী থাকবে আমি একটু বলি, আমরা ধাপে ধাপে একটা একটা করে সব দেখব। তো ডাটা এন্ট্রি বলতে যেহেতু টাইপিংটা অন্যতম একটা ব্যাপার, এবং আপনার বেসিক্যালি জানতে হবে সর্বপ্রথম যে নলেজটা লাগবে সেটা হলো মাইক্রোসফট অফিসের নলেজ। মাইক্রোসফট অফিসের ভিতর অনেক প্রোগ্রাম আছে, তো আমরা বেসিক্যালি মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই তিনটা আমরা বেসিক্যালি দেখব। তো এটা অফিসিয়াল কোর্স না যে আমরা পুরোটা শিখবো, ডাটা এন্ট্রি করতে যতটুকু লাগে ততটুকু আমরা শিখবো। যেমন মাইক্রোসফট অফিসের ভিতরে আমাদের ফোকাসিং থাকবে কীভাবে আপনি একটা প্রফেশনাল সিভি তৈরি করবেন, একটা মডার্ন সিভি কীভাবে তৈরি করবেন, কারণ এমন কিছু মার্কেট প্লেস আছে যেখানে শুধু মডার্ন সিভি সেল করা পসিবল। তো আমি এই কনসেপ্টের উপর আমরা দেখবো একটা কভার পেজ কীভাবে বানায় প্রফেশনাল, সেটা আমরা শিখবো। যখন পাওয়ার পয়েন্ট শিখবো, পাওয়ার পয়েন্টে একটা প্রফেশনাল অ্যাডভান্স পাওয়ার পয়েন্ট স্লাইড কীভাবে তৈরি করে, প্রেজেন্টেশন তৈরি করে কীভাবে, সেটা আমরা শিখবো। এক্সেলের ফরম্যাটিং, বিভিন্ন রকম শিট, টেবিল যেগুলো আমাদের দরকার আমরা সেগুলো শিখবো। তো এইগুলো থাকবে আমাদের এই ভিতরে। তারপরে আমরা ব্লগিং শিখবো। ডাটা এন্ট্রির অন্যতম একটা পার্ট হলো ব্লগিং। তো আমি আপনাদের ব্লগিংয়ের এই মুহূর্তে তো আপনাদের ব্লগিং কী নিয়ে করা সম্ভব না, তো আমরা আপনাদেরকে একটা ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে দেবো, একটা ব্লগ করা হবে, সেখানে আপনাদের ইউজারনেম পাসওয়ার্ড দেওয়া হবে, আপনারা ওইখানে প্র্যাকটিস করবেন। আমরা বাংলাদেশে যতগুলো বড় বড় সাইট দেখি, প্রথম আলো, এই বেশিরভাগ যুগান্তর, কালের কণ্ঠ, এই সবগুলো বেশিরভাগ আপনাদের ব্লগ সাইট। তো এই ব্লগ সাইটগুলো ম্যানেজ করে কীভাবে পোস্ট দেয়, আর্টিকেল লেখে, এইগুলো আমরা দেখব। এগুলো আমরা ধাপে ধাপে একটা একটা করে শিখব। তারপরে আমাদের যদি ফ্রিল্যান্সিং করতে চাই, আমাদের অনেক অ্যাকাউন্ট করা লাগতে পারে, যেমন পেপাল, স্কিল, এরকম পেওনিয়ার, মাস্টার কার্ড, পেওনের কার্ড করা লাগতে পারে। তো আমরা এগুলো সব ধাপে ধাপে আপনাদের দেখা দিব। আচ্ছা, এরপরে আমাদের ক্লাসের ভিতরে থাকবে ই কমার্স ডাটা এন্ট্রি। ই কমার্স ডাটা এন্ট্রি দ্বারা কীভাবে করবেন আপনি, আমাদের ডাটা স্ক্র্যাপিং থাকবে, কীভাবে ডাটা স্ক্র্যাপিং করবেন। তারপরে আমরা স্ক্রিনশট কীভাবে নেয়। আমি সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাসের ভিতরে আপনার নতুন করে কিছু মার্কেট প্লেস চিনবেন, যেখানে আপনি
ইজিলি আর্ন করতে পারবেন। খুব বেশি কঠিন কাজ না, খুব বেশি ইনকাম না, কিন্তু করতে পারবেন। একটু সময় দিলে ইনকাম করা অনেকটাই পসিবল। সেটা আমি দেখাই দেবো আপনাদের এর ভিতরে। তো সব কাজে শুরু যেহেতু মাইক্রোসফট অফিস, তো আমরা মাইক্রোসফট অফিস দিয়ে কাজটা শুরু করব। আপনারা একটু নোট করবেন, আমাদের ক্লাস যারা মিস করছেন তারা একটু নোট করে রাখবেন এইগুলো। মাইক্রোসফট অফিসের সব কিছু আমি অফিসিয়াল শর্টকাটের মাধ্যমে আপনাদের বলবো। তো অফিসিয়াল শর্টকাটগুলো আপনারা একটু কেয়ারফুলি একটু নোট করে নেবেন, বা আপনারা একটু এটা মাথায় রাখবেন। আচ্ছা, তো এখন মাইক্রোসফট অফিস ওপেন করতে গেলে আমি স্টার্ট মেনুতে চলে যাই। এখানে দেখেন মাইক্রোসফট অফিস থাকতে পারে, এই যে আমার এখানে যে এখন আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, অথবা অল প্রোগ্রামের ভিতর থেকে মাইক্রোসফট অফিস এখান থেকে ওপেন করতে পারি। আমি 2007 নম্বর ভার্সন দিয়ে দেখাচ্ছি, এর আগেও ভার্সন আছে, পরেও ভার্সন আছে, কিন্তু এই ভার্সনটা মোটামুটি একটু লাইট, প্রায় সব ল্যাপটপ কম্পিউটার চলে, এই জন্য এই ভার্সনটা আমি ইউজ করি। এটা যদি বুঝেন তো আপনি লেটেস্ট ভার্সনগুলো আশা করি বুঝবেন। একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু এটা বুঝলে ওইটাও খুব বেশি ডিফারেন্স নেই। আচ্ছা, আর একটা মেথড আছে, আমরা উইন্ডোজ প্লাস যদি আর প্রেস করি, আমরা উইন্ডোজ প্লাস আর কি চিনি, উইন্ডোজ প্লাস এই যে কিবোর্ডের এই যে কিটা, এটাকে বলা হয় উইন্ডোজ কি। উইন্ডোজ প্লাস আর যদি প্রেস করি তাহলে আসবে রান মেনুতে লিখবো WINWORD, উইনওয়ার্ড। যদি আমি লিখি তাহলে আমি মাইক্রোসফট অফিসে ঢুকতে পারবো, এটা একটা মেথড। আচ্ছা, উইনওয়ার্ড লিখে যখন আমি ওকে প্রেস করলাম তাহলে মাইক্রোসফট অফিস ওয়ার্ড পাবো। শব্দটা বানানটা আবার একটু দেখেন আপনারা, WINWORD, উইনওয়ার্ড। এটা যদি লিখি তাহলে আমি ঢুকতে পারবো। আচ্ছা, উইনওয়ার্ড লিখে ঢুকলাম। আমি একটু পরিচয় দিই মাইক্রোসফট অফিসের ওয়ার্ডের কী কী আছে এখানে। একদম উপরে যে লম্বা যে বারটা, যেখানে আমার মাউস দেখতে পাচ্ছেন, এই বারটাকে বলা হয় টাইটেল বার। টাইটেল বারের নিচে এই যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই যে বারটা আছে, এই বারটাকে বলা হয় মেনু বার। আচ্ছা, মেনু বারের নিচে এই যে আইকন সম্বলিত টোটাল লম্বা যে বারটা আছে, এই বারটাকে বলা হয় রিবন। ব্যাপারটা হলো, যখন হোম ক্লিক করবেন হোমের রিবন, ইনসার্ট ক্লিক করলে ইনসার্টের রিবন, এইভাবে প্রত্যেকটা রিবন। তো আমরা ডাটা এন্ট্রি করবো, ডাটা এন্ট্রির ভিতরে হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই তিনটা মেনুই বেশিরভাগ ব্যবহার হবে। এই তিনটা মেনু আমরা বেশিরভাগ শিখবো। আচ্ছা, একদম বাম সাইডের উপরে গোল একটা বাটন আছে, এটাকে বলা হয় অফিস বাটন। ক্লিক করলে যেটা আসলো এটা হচ্ছে অফিস মেনু। তো এই অফিস বাটনটা শুধুমাত্র এই ভার্সনটায় আছে, এর আগে পরের ভার্সনে নেই। এর আগে পরের ভার্সনে এই অফিস বাটনটার নাম হচ্ছে ফাইল মেনু। এখানে ফাইল মেনু নামে একটা অপশন থাকবে, এইটা আর অফিস বাটনের কাজ প্রায় সেম, একই কাজ। আচ্ছা, রিবনের নিচে এই যে বারটা দেখতে পাচ্ছি, এই বারটাকে বলা হয় রুলার। দুইটা রুলার আছে, হরিজন্টাল রুলার এবং ভার্টিক্যাল রুলার। আর ডান পাশে এটা হচ্ছে স্ক্রল বার, এটার দ্বারা আমি ডকুমেন্টকে উপর নিচ করতে পারবো। একদম নিচে যদি যাই, একদম নিচে এই যে একটা বার আছে দেখেন, এই বারটাকে বলা হয় স্ট্যাটাস বার। স্ট্যাটাস মানে অবস্থা, এখানে আপনি অবস্থা দেখতে পারবেন যে কি কয়টা পেজ আছে, কয়টা ওয়ার্ড আছে, এগুলো, এই জন্য এটাকে বলা হয় স্ট্যাটাস বার। আচ্ছা, এবার আমি সরাসরি মেনুতে চলে যাই। হোম মেনুর ফার্স্টে আছে কাট, কপি, পেস্ট। আমরা সবাই জানি কাট কপি কি, একটা কাট মানে এক জায়গা থেকে আমি রিমুভ করে অন্য ওখানে নিয়ে যাব। সাপোজ উইনওয়ার্ড লিখেছিলাম, এটা এখানে হবে না, এটা আসলে হবে এইখানে, এরপরে হবে। তা আমি চাই এটা এখান থেকে এইখানে নেব, তাহলে আমার যেটা করতে হবে সেটা হলো কাট বা কপি করার আগে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার অনেক মেথড আছে, কয়েকটা মেথড বলি। সিলেক্ট করার জন্য কোনো ওয়ার্ডের উপরে ডবল ক্লিক, তাহলে ওই ওয়ার্ডটা সিলেক্ট হবে, অথবা কন্ট্রোল-A, ডকুমেন্টের যত লেখা আছে, যত ছবি, ইমেজ যাই থাকুক সব একবারে সিলেক্ট হবে। অথবা মাউসকে ড্র্যাগ করার মাধ্যমে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি যদি মুভ করি তাহলে সিলেক্ট হবে, এই যেভাবে সিলেক্ট হবে। এটা একটা মেথড হতে পারে। তারপরে শিফট অ্যারো কি হতে পারে, শিফট প্রেস করে যেদিকে লেখা সেদিকে অ্যারো কি প্রেস করেও আমি সিলেক্ট করতে পারি। আচ্ছা, তো সিলেক্ট করলাম। এবার আমি প্রেস করে এখানে কাট, অথবা কিবোর্ড থেকে Ctrl+X, তাহলে কাট হবে। আচ্ছা, আমি এখান থেকে কাট ক্লিক করলাম, কাট হলো। এবার যেখানে রাখবো সেখানে যে পেস্ট, অথবা Ctrl+V, তাহলে কাট পেস্ট হবে। আর যদি আমি চাই লেখাটা এখানেও থাকবে, তাহলে কপি। সিলেক্ট করলাম ডবল ক্লিক করে, এবার ক্লিক করলাম কপি, যেখানে রাখবো সেখানে যে পেস্ট বা Ctrl+V, তাহলে একই জিনিস দুইবার হবে, এটাকে বলা হয় কপি। শর্টকাটগুলো আমি একটু বলি আপনাদের। Ctrl+C তে কপি, Ctrl+X এ কাট, Ctrl+V তে পেস্ট। আচ্ছা, এই সেকশনটা গেল। এরপর ফন্ট সেকশন ফার্স্টেই হলো ফন্ট।
এখানে এটার মাধ্যমে আপনি বিভিন্ন ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন বিভিন্ন ধরনের ফন্ট আছে, লেখাটাকে সিলেক্ট করলাম, যে কোনো একটা ফন্ট যখন সিলেক্ট করা হবে তখন ওই ফন্টে লেখাটা আসবে। ফন্টের বাংলা অর্থ যদি আমি বলি, স্বাভাবিকভাবে লেখার ধরন বা স্টাইল, যেটার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের লেখা লিখতে পারবেন। বাংলা যদি হয় বাংলার জন্য বাংলা ফন্ট, আর যদি ইংরেজি হয় ইংরেজির জন্য ইংরেজি ফন্ট। আচ্ছা, এরপর হচ্ছে ফন্ট সাইজ। আপনি ফন্ট সাইজের মাধ্যমে ফন্টটাকে ছোটো বড়ো করতে পারবেন। এই যে বিভিন্ন ফন্ট আছে, এটার মাধ্যমে আপনি ছোটো বড়ো করতে পারবেন। তবে আমি এটা শর্টকাট শেখাই আপনাদের। যদি জাস্ট কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট যদি ডান দিকে প্রেস করেন তাহলে ফন্ট স্মুথভাবে বড় হবে। আবার যদি আপনি কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট বামে প্রেস করেন তাহলে এটা স্মুথভাবে ছোটো হবে। এটা একদম ইজি ওয়ে, আপনি স্মুথভাবে ছোটো বড়ো করতে পারবেন। আচ্ছা, এরপর আছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। কোনো লেখাকে গুরুত্ব বোঝানোর জন্য বোল্ড করা হয়, বা একটু হেলানো করার জন্য ইটালিক, বা নিচে দাগ দেওয়ার জন্য আন্ডারলাইন ব্যবহার করা হয়। আপনি এই সব কাজগুলো শর্টকাটের মাধ্যমে করতে পারবেন। কন্ট্রোল প্লাস বি, একটু লেখা বোল্ড হবে। কন্ট্রোল প্লাস আই, লেখাটা ইটালিক হবে। কন্ট্রোল প্লাস ইউ, লেখাটা আন্ডারলাইন হবে। আপনারা চাইলে এটা করে নিতে পারেন। তারপর আছে স্ট্রাইক থ্রো। এটাকে বলা হয় স্ট্রাইক থ্রো। লেখার মাঝখানে একটা দাগ হবে, সিলেক্ট করলাম, এই যে লেখার মাঝখানে একটা দাগ। কোনো একটা ভুল আমি বুঝতে চাই যে এটা ভুল, আসলটা হবে অন্য আরেকটা, তো ভুল বোঝানোর জন্য আমরা স্ট্রাইক থ্রো ব্যবহার করতে পারি, বা চাইলে অন্য বিভিন্ন সেক্টর আছে ব্যবহার করা যায়। আচ্ছা, এরপরে আমি যেটা অপশন আছে সেটা হলো সুপার স্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট। দেখেন আমি এ স্কোয়ার লিখবো, তো এখানে দেখেন সুপার স্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট। আপনি উপরে যদি দিতে চান তাহলে লেখাটা সিলেক্ট করে সাবস্ক্রিপ্ট দিলে নিচে এবং সুপার স্ক্রিপ্ট দিলে উপরে, তাহলে এটা কিন্তু এ স্কোয়ার হলো। আমি ফন্টটা চেঞ্জ করি, এই। আর যদি কোথাও লাগে তো আমরা সুপার স্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে পারবো। এটার শর্টকাট হলো কন্ট্রোল প্লাস প্লাস। কন্ট্রোল সাবস্ক্রিপ্টের শর্টকাট হলো কন্ট্রোল প্লাস প্লাস। কীরকম, এই যে সিলেক্ট করলাম, দেখেন কন্ট্রোল প্লাস দিলে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট করতে পারবেন। আচ্ছা, এরপর আছে কেস, চেঞ্জ কেস। এর পাশে যেটা আছে এটার মধ্যে আপনি কেস চেঞ্জ করতে পারবেন। কী কী কেস আছে? সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস দিলে এই ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লাইনের প্রথম অক্ষরটা বড় হতে হবে, ক্যাপিটাল লেটার হবে। এই ফন্টে সম্ভব না, অন্য একটা ফন্ট সিলেক্ট করি, এরিয়াল। দেখেন এখানে সেন্টেন্স কেস দিলে প্রথম অক্ষর বড় হাতের, যদি দিই লোয়ার কেস তাহলে সব ছোট হাতের স্মল লেটার হবে, যদি দিই আপার কেস তাহলে সব ক্যাপিটাল লেটার হবে। হতে পারে একটা ডকুমেন্টে আপনি স্মল লেটার লিখছেন, আসলে লাগবে ক্যাপিটাল, তো আপনি সিম্পলি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তারপর সে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে। দেখেন আরও একটা ওয়ার্ড লিখি, এই যে লিখলাম, এবার আমি জাস্ট এখান থেকে দিয়ে দিলাম ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। এই ফন্টটা আমি চেঞ্জ করে নিই। এটা হচ্ছে আপার কেস, এটা হচ্ছে লোয়ার কেস, তারপরে সেন্টেন্স কেস, তারপরে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় অক্ষর হবে। তারপর হচ্ছে টুগাল কেস, এটা উল্টা, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোটো হাতের হবে, বাদ বাকি অক্ষর বড় হাতের হবে। এটা তেমন একটা ব্যবহার নেই, কোনো একটা কারণে হয়তো বা দেওয়া আছে এখানে। আচ্ছা, এরপরে আছে কিছু ফরম্যাটিং, কালার ফরম্যাটিং আছে। দুই ধরনের কালার আপনি দিতে পারবেন। একটা হলো হাইলাইট কালার। তো এখানে লেখাটাকে আমি সিলেক্ট করি, খেয়াল করে দেখেন এই ওয়ার্ডটাকে সিলেক্ট করলাম, এটা এবি যেটা সেটা হলো হাইলাইট কালার। আমরা সরাসরি এখানে ক্লিক করব না, এই পাশে ছোট্ট অপশন আছে, এটাকে বলা হয় ড্রপ ডাউন মেনু। আমরা ড্রপ ডাউনে ক্লিক করে কালার চয়েস করে দেবো, এটাকে বলে হাইলাইট কালার। আর লেখার যদি কালার চেঞ্জ করতে চাই অক্ষরের, তাহলে হচ্ছে এই পাশেরটা ফন্ট কালার, এই যে ফন্টের কালার আমি চেঞ্জ করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে সেটা হলো লিস্ট। দুই ধরনের লিস্ট হতে পারে, এই যে দেখেন এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট। আর যে কোনো একটা ক্লিক করলাম এবং যে কোনো একটা স্টাইল আমি চয়েস করে নিই, এখান থেকে এই স্টাইলে চয়েস করলাম, দেখেন লিস্ট চলে আসছে অলরেডি নিচে। এবার কিছু লেখে আমি যখন ইন্টারফেস করবো সাথে সাথে দেখেন নতুন একটার পর একটা লিস্ট তৈরি হচ্ছে, এটাকে বলা হয় লিস্ট। তো লিস্ট দুই ধরনের হতে পারে, যদি সামনে সিম্বল থাকে, চিহ্ন থাকে, তা ইমেজ থাকে, তাহলে এটাকে বলা হয় বুলেট। আর যদি সামনে কাউন্টিং হয় এবিসিডি, যেমন এখানে এবিসিডি হতে পারে, 1 2 3 হতে পারে, রোমান সংখ্যা হতে পারে, যদি এরকম হয় তাহলে সেটাকে বলে নাম্বারিং। দুটাই লিস্ট, কিন্তু এটাকে বলে নাম্বারের লিস্ট আর ওটাকে বলা হয় বুলেট লিস্ট। তো যে কোনো একটা আমরা ইউজ করতে পারি চাইলে।
আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা মিসিং হয়েছে ফন্টের ভিতরে, এখানে আছে দেখেন একদম ডান পাশে ক্লিয়ার ফরম্যাটিং। ডাটা এন্ট্রির জন্য এটা খুবই জরুরি, ক্লিয়ার ফরম্যাটিংটা। আমি যে ফরম্যাটিংগুলো করলাম, ফরম্যাটিং মানে যে কোনো পরিবর্তন, লেখাকে যে কোনো পরিবর্তন করাকেই বলে ফরম্যাটিং। তো দেখেন আমি এই যে ফরম্যাটিংগুলো করেছিলাম, সব ফরম্যাটিংগুলো যদি আমি চাই একবারে রিমুভ করব, তাহলে হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। এই যে ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করলাম, দেখেন একদম নর্মাল হয়ে গেল, শুধু হাইলাইট কালারটা আছে এটা থাকে, আর তো সবগুলো যদি ফন্ট কালারও চেঞ্জ করেন সেটাও থাকবে না। এটাকে বলে ক্লিয়ার ফরম্যাটিং। এটার ব্যবহার কোথায়? আপনাকে কোনো এক জায়গা থেকে আপনি কপি করে, সাপোজ উইকিপিডিয়া বা কোনো একটা সাইট থেকে কপি করে আপনি একটা পোস্ট দিবেন, তো অনেক সময় সমস্যা এটা হয় যে আপনি ওটার যখন কপি করবেন ওই ওয়েবসাইটের স্টাইল কপি হয়ে যায় অনেক সময়। তো এইটার সমস্যাটার সমাধান হলো আপনি ক্লিয়ার ফরম্যাটিং করে দিতে পারেন, এরপর নিজের মতো করে ফরম্যাটিং করে আপনি ডকুমেন্টটা ইউজ করবেন। এটার জন্য সহজ সমাধান হলো ক্লিয়ার ফরম্যাটিং। আচ্ছা, তারপর লিস্ট বলা হলো আপনাদের, এখানে বুলেট লিস্ট বা নাম্বারিং লিস্ট। এরপরে আছে অ্যালাইনমেন্ট। দেখেন এখানে কম্পিউটারে মোর এমএস ওয়ার্ডে 4 ধরনের অ্যালাইনমেন্ট আছে, আর যদি এক্সেলে বলেন, এক্সেলে 9 ধরনের অ্যালাইনমেন্ট আছে। কী কী অ্যালাইনমেন্ট? অ্যালাইনমেন্ট লেফট, অ্যালাইনমেন্ট সেন্টার, রাইট, জাস্টিফাইড। লেখা যদি সেন্টার নিতে চান, যেমন আমি বায়োডাটা লিখবো, বায়োডাটা লেখাটা সেন্টার হবে, তাহলে জাস্ট অ্যালাইনমেন্ট সেন্টার। যদি বামে লেখা লিখতে চাই তাহলে অ্যালাইনমেন্ট লেফট, যদি ডান দিকে লেখা লিখতে চাই তাহলে অ্যালাইনমেন্ট রাইট। রাইট মানে এখন ডান দিক থেকে আস্তে আস্তে বাম দিকে যাবে। আর যদি কয়েকটা লাইন লেখেন, 4-5 লাইন লিখছেন, একটা প্যারা লিখছেন, তাহলে সেটা হবে অ্যালাইনমেন্ট জাস্টিফাইড। অ্যালাইনমেন্ট জাস্টিফাইড দিলে দুই পাশ একদম সমান হবে, একদম এক্স্যাক্টলি সমান হবে। একটু এক্সাম্পল দেখেন, আমি এখানে কিছু লিখলাম, কয়েকটা লাইন, খেয়াল করে দেখেন, এটা আমি সিলেক্ট করলাম, বাম সাইড একদম সমান কিন্তু ডান সাইড কিন্তু সমান নেই, এটা অ্যালাইনমেন্ট লেফট। যদি রাইট দেই, ডান সাইড প্রায় সমান, বাম সাইড সমান নেই। আমি যদি চাই দুই সাইড সমান হবে, একদম এই সাইডে সমান এই সাইডে সমান, তাহলে হচ্ছে অ্যালাইনমেন্ট জাস্টিফাইড। দেখেন এবার দুই সাইড কিন্তু একদম সমান, এক্স্যাক্টলি সমান হয়েছে, তো এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট জাস্টিফাইড। এটারও শর্টকাট আছে, আমি শর্টকাটগুলো একটু বলি আপনাদের। Ctrl+L left alignment, Ctrl+R alignment right, Ctrl+E alignment center এবং Ctrl+J alignment justified। আশা করি এটা ক্লিয়ার হয়েছেন আপনারা। আচ্ছা, এরপরে সামনে যদি যাই, এগুলো ডাটা এন্ট্রিতে আমাদের এইখানে আর তেমন কোনো আইটেম লাগবে না, একদম পাশে আছে ডান পাশে ফাইন্ড, রিপ্লেস অ্যান্ড গো টু। ডকুমেন্টের কোনো নির্দিষ্ট লেখা খুঁজে বের করার জন্য এই ফাইন্ড, এবং সেই লেখাটা আপনি অন্য কোনো শব্দের দ্বারা পরিবর্তন যদি করতে চান তার জন্য হচ্ছে রিপ্লেস। আমি একটু এক্সাম্পল দেখাই। ডকুমেন্টে আমি রহিম শব্দটা লিখলাম, তো এরকম রহিম আরও অনেকবার লেখা আছে, সাপোজ অনেকবার রহিম লেখা আছে, তো আমি এই রহিম লেখাটা কতবার আছে আমি খুঁজে বের করতে চাই, তাহলে আমি ক্লিক করবো ফাইন্ডে। এবার আমি এখানে বললাম যে রহিম শব্দটা তুমি খুঁজে বের করো, এখানে রহিম লিখে দেন, ফাইন্ড ওয়ার্ড, কী খুঁজবে? রহিম। এরপর আপনি যদি ক্লিক করেন ফাইন্ড নেক্সট, তাহলে দেখবেন একটা একটা করে, এটা করার আগে মাউস কার্সারটা একটু উপরে রাখবেন তাহলে ভালো হয়। এরপরে ফাইন্ড নেক্সট, একটা পর একটা রহিম আমাকে দেখাচ্ছে, এটাকে বলা হয় ফাইন্ড। তো আমি যদি এটাকে রিপ্লেস করতে চাই তাহলে এই রিপ্লেস অথবা এইখানে রিপ্লেস একই অপশন পাশাপাশি থাকে। এবার ক্লিক করলাম রিপ্লেস, যে রহিম শব্দটা আমার ডকুমেন্টে আছে, রহিম শব্দটা খুঁজবে এবং রহিম শব্দটা পরিবর্তন হবে করিমের দ্বারা। আমার ভুল হয়েছিল যে রহিম করিম হবে, আমি লিখে ফেলছিলাম রহিম, তো আমি জাস্ট এবার রহিম এবং করিম বলে দিলাম। এরপর জাস্ট ক্লিক করব এখান থেকে রিপ্লেস অল, ক্লিক করলে দেখেন যত রহিম ছিল সব করিম হয়ে গেছে এক ক্লিকের মাধ্যমে। তো এইটার কারেকশনের জন্য আমরা মূলত এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেসটা ব্যবহার করি। আরও একটা অপশন আছে গো টু, Ctrl+G, নির্দিষ্ট কোনো একটা পেজে যাওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। সাপোজ আপনি 200 নম্বর পেজে যাবেন, আপনার ডকুমেন্ট অনেক বড়, তো এখানে জাস্ট 200 বলে দিলেন, গো টু ক্লিক করলে আপনি 200 নম্বর পেজে যেতে পারবেন। এছাড়া অনেক কিছু সেকশন লাইনের ব্যাপার আছে, বেসিক্যালি এটার ব্যবহার করা হয়। শর্টকাটগুলো একটু বলি আপনাদের। Ctrl+F ফাইন্ড, Ctrl+H রিপ্লেস, Ctrl+G, Ctrl+G-তে গো টু। তো আমাদের হোম মেনুটা মোটামুটি ক্লিয়ার হলো। হোমের পরে ইনসার্ট মেনু, ইনসার্ট মেনুর ভিতরে ফার্স্টেই আছে কাভার পেজ। আপনি যে ডকুমেন্টটা আছে ডকুমেন্টের ফার্স্টে একটা কাভার পেজ দিতে পারেন।
ডকুমেন্টটাকে পরিচিতি করার জন্য, যে ডকুমেন্টটা কী, কোন টাইপের ডকুমেন্ট সেটার জন্য এখানে কাভার পেজ ক্লিক করলাম। দেখেন অনেক ধরনের স্টাইল এখানে আছে। যে কোনো একটা স্টাইল যদি আমি চয়েস করি, ক্লিক করার সাথে সাথে সেটা কাভার পেজ আকারে সেট হয়ে গেলো। দেখেন এই পেজটা নিচে চলে গেছে আর এটা কাভার পেজ হয়েছে। মানে এখানে জাস্ট আমি সালটা বলে দিলাম, আমি আমার অ্যাসাইনমেন্টের ডিটেলসটা বলে দিলাম। এই তারপরে আমি আমার ডিটেলসটা আমি এখানে বলে দিলাম। তো এইটা আমরা সবাই পারবো আশা করি কাভার পেজ। কিন্তু এই কাভার পেজটা আমার নিজের বানাতে হবে। যারা ডাটা এন্ট্রির কাজ করেন বা করবেন বা অফিসে যারা অফিসে শিখবেন যারা, তাদের এই নিজে এটা তৈরি করতে হবে। আপনি নিজে এই যে কোনো একটা তৈরি করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কাজটা বুঝেন বা পারেন। এখানে যে কোনো একটা আপনার নিজে ডিজাইন করতে হবে। এগুলো সবই মাইক্রোসফট অফিস দিয়ে ডিজাইন করা। আমরা একটু বুঝলে এই সবগুলো আমরা বানাতে পারবো আশা করি। ইনসার্ট মেনু শেষ করলে আপনি নিজে এই যে কোনো একটা বানাতে পারবেন আশা করি। আচ্ছা, আমি এখান থেকে রিমুভ করে দিলাম কারেন্ট কভার পেজটা। এরপর একটা অপশন আছে ব্ল্যাঙ্ক পেজ বা পেজ ব্রেক। ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করলে নতুন একটা পেজ তৈরি হবে। দেখেন এখানে আমার পেজ আছে 3টা। এখন নতুন একটা পেজ দরকার, তো আমি জাস্ট ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে নতুন একটা পেজ তৈরি হবে। আর পেজ ব্রেকটাও প্রায় সেমই কাজ। আমি যে পজিশনে থাকি না কেন, আমার উচিত ছিল টোটাল পেজটা কমপ্লিট করা, তারপর পরের পেজে যাওয়া। কিন্তু আমি এটা না করেই এইখানে এই অবস্থা থেকেই পরের পেজে যাব। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে পেজ ব্রেক। দুইটার কাজ প্রায় একই রকমই। আমি যদি পেজ ব্রেক ক্লিক করি, দেখেন পরের পেজে চলে আসতেছে। এটা শর্টকাট আছে। এটার শর্টকাটটা হলো Ctrl+Enter, নতুন একটা পেজ আনার জন্য, যেটাকে বলা হয় পেজ ব্রেক। আর মাইক্রোসফট ওয়ার্ডে মোট 3 ধরনের ব্রেক আছে। একটা হচ্ছে পেজ ব্রেক, তারপর কলাম ব্রেক, তারপর হচ্ছে লাইন ব্রেক বা টেক্সট র্যাপিং ব্রেক। তো আমরা ধাপে ধাপে আস্তে আস্তে সব শিখবো আশা করি। তো আজকে এ পর্যন্ত। সামনে ক্লাসে আমি আবার কন্টিনিউ করব। এগুলো একটু আপনারা প্র্যাকটিস করবেন, দেখে নেবেন যা বলা হলো। একটু ভিডিওটা পুশ করে